ডক্টর তুহিন মালিক, আমি এই জায়গাটাতেই প্রথমে আপনার কাছে আসতে চাই যে একজন পুলিশ কর্মকর্তা, অবশ্যই সে উচ্চপদস্থ কর্মকর্তা, তিনি সহকারী পুলিশ পরিদর্শক, পুলিশ সুপার। আমার জানা মতে আজ অবধি এই পর্যন্ত এত শক্তভাবে কেউ প্রতিবাদ করেনি, মিডিয়ার সামনে কথা বলেনি। যিনি এস এম বশিরউদ্দিন, নারায়ণগঞ্জ সার্কেলের এএসপি, তিনি যেভাবে বলেছেন এবং স্ট্রেট তাকে কিভাবে হুমকি দেওয়া হয়েছে, কি ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে, তাকে গাল দেওয়া হয়েছে এবং তাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। তো এইখানে এই আইনগত বিষয়টি আসলে কি হওয়া উচিত ছিল? তাকে যিনি নির্বাচিত হয়েছেন সেলিম ওসমান, তাকে বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এখানে কি আইনের অন্য কোনো ব্যাখ্যা আছে কি, যে এই পুলিশের এরকম একজন উচ্চপদস্থ কর্মকর্তা এত গুরুতর একটা অভিযোগ দেওয়ার পরে সেখানে তাৎক্ষণিকভাবে কোনো তদন্ত না করে এই বিষয়গুলো একেবারে নরমালি হয়ে গেল? এটি আসলে আইনি ব্যাখ্যাটা কি? প্রথমত যেটা হচ্ছে, শামীম ওসমান কিন্তু নারায়ণগঞ্জ 5 আসনের ভোটার না। সেলিম ওসমান যিনি নির্বাচিত হয়েছেন উনিও ভোটার না। শামীম ওসমান পার্শ্ববর্তী কনস্টিটিউয়েন্সির একজন নির্বাচিত এমপি, যিনি আওয়ামী লীগের, এবং আজকে ইলেকশনটা হয়েছে লাঙ্গল প্রতীকে। উনি জাতীয় পার্টির এমপি। কিন্তু দেখেন, সেলিম ওসমানের নির্বাচনী প্রধান এজেন্টই ছিলেন আপনার নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা। এবং তারা জনগণ এখন বোঝা খুব কঠিন হয়ে যাচ্ছে, যেটা আওয়ামী লীগ পাশ করেছে না, জাতীয় পার্টি পাশ করেছে। বিচিত্র রাজনীতি চলছে আমাদের দেশে। পৃথিবীতে একমাত্র দেশ বাংলাদেশ এই মুহূর্তে যে ক্ষমতাসীন দল বিরোধী দলের জন্য, প্রধান বিরোধী দল, একমাত্র গেজেটেড বিরোধী দলের জন্য প্রার্থী দেয় না, আসন ছেড়ে দেয়। শুধু আসন ছেড়ে দেয় না, সেই প্রার্থীকে পাশ করানোর জন্য তারই প্রজাতন্ত্রের যে কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, তাকে যে সমস্ত গালি দেয়া হয়েছে, এটা লাইভই দেখানো হয়েছে বিভিন্ন চ্যানেলে। তো এই এএসপি বশিরউদ্দিন তো বাংলাদেশে খুব বেশি নেই, একটা আছে, একটা দুটা আছে যারা। তিনি যে সাহসিকতার সাথে এই উচ্চারণ করেছেন, এর আগে তো দেখা যায়নি। এটা হয়তো 141টা আসনে একটা আসনে এসপি বশিরউদ্দিনকে পেয়েছি, বাকি আসনগুলোতে এসপি বশিরউদ্দিন নাই। যারা আছে তারা কি ধরনের পুলিশ আমরা জানি, কিন্তু এর মধ্যেও কিন্তু এসপি বশিরউদ্দিনের মতো মানুষ এদেশে আছে, পুলিশ কর্মকর্তা সৎ এদেশে আছে, যিনি সাহস নিয়ে, জীবনের ঝুঁকি নিয়েও কিন্তু এটাকে মোকাবেলা করে বলেছেন, আমি নির্বাচন কমিশনের একজন কর্মকর্তা, এই মুহূর্তে তার আদেশ পালন করব, আপনার নয়। এটা কিন্তু তাহলে রেজাল্ট আপনি বুঝেই যাচ্ছেন যে একজন হয়তো বশিরউদ্দিন আছে, বাকিরা নেই, দেখেই আজকে রেজাল্টটা এটা ঘটেছে। এখন যেটা হয়েছে, এখানে জাতীয় পার্টি আওয়ামী লীগের বিষয় না, বিষয়টা হচ্ছে নারায়ণগঞ্জ দীর্ঘদিন ধরে ওসমানিয়া সাম্রাজ্যের একটা প্রভাব এখানে চলছে, এবং যেখানে প্রধানমন্ত্রী নিজে এই পরিবারকে নিরাপত্তা দিয়েছেন সংসদে দাঁড়িয়ে। কেন দিয়েছেন? কারণ প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকার জন্য, মাস্তানির জন্য তকিদের প্রয়োজন নেই, সাগররুনির মেয়ে সন্তান আপনার মেঘের প্রয়োজন নেই, তার না শামীম ওসমানের মতো লোকজনই তার প্রয়োজন, এই জন্য উনি শেল্টার দিয়েছেন। এখন শামীম ওসমানকে দেখেন, আমেরিকা, যেটা আমরা জানি, পেপারে দেখেছি, আজীবনের জন্য নিষিদ্ধ করেছে ভিসায়, কিন্তু এটা আমাদের কোনো যায় আসে না। উনি আমেরিকায় ভিসা নিষিদ্ধ হোক কিংবা থাকুক, আমাদের জন্য যায় আসে যদি প্রধানমন্ত্রী তার গুড বুক থেকে যদি এই গডফাদারকে চিরতরে নিষিদ্ধ করেন, সেটা আমাদের যায় আসে, যেটা কিন্তু আমরা দেখলাম না। আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী শামীম ওসমানের সাথে নূর হোসেন টেলিফোনের আলাপটা প্রকাশ হয়েছে। আমার তো মনে হয় এখন শামীম ওসমানের সাথে প্রধানমন্ত্রী যে টেলিফোন আলাপটা হয়েছিল এই 7 খুনের পর 10 মিনিট মধ্যে, সেটাকে প্রকাশ করা উচিত। আর আপনি কলকাতা থেকে নূর হোসেনকে আনার জন্য বলছেন, কিন্তু যে মন্ত্রীর ছেলে এই চুক্তিটা করেছে, সেই মন্ত্রীর ছেলে তো আমেরিকাতে আছে, তাকে আমেরিকা থেকে নিয়ে আসেন। এখন একটা খুব ইন্টারেস্টিং, নূর হোসেন 7 খুনের বিষয়ে অনেক বেশি আন্তরিক, তাকে নির্দেশ দিতে হয়, তিনি নির্দেশ দেওয়ার পরে আসামিদের ধরার জন্য প্রশাসন উঠে পড়ে লাগে না। এটাই তো মজা। নূর হোসেন কি বলেছে? ভারতে গিয়ে বলেছে যে আমি তো আসেনি, আমার নেতাই আমাকে ভারতে পাঠিয়েছে। তো তার নেতাটাকে, প্রথমত তার নেতা তাহলে এইচ টি ইমাম, যিনি তাকে মেয়র হওয়ার জন্য চিঠি লিখে সুপারিশ করেছিলেন,
এই এইচটি ইমাম যিনি আমেরিকাতে তাকে পালানোর জন্য দূতাবাসে উনি সুপারিশ করেছেন, নাকি সেকেন্ডলি এটা শামীম ওসমান যিনি তাকে গৌরাঙ্গ দার কাছে পাঠিয়েছেন কিভাবে যেতে হয় গৌরাঙ্গ দার কাছে, কিংবা এই শামীম ওসমান যে যাকে নূর হোসেন বলেছিল ভাই আপনি আমার বাপ লাগেন সেই শামীম ওসমান, নাকি এটা সেই মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া তার নেতা যিনি যার ছেলে চুক্তি করেছে হত্যার, এটা তার মেয়ের জামাই এটাকে বাস্তবায়ন করেছে আর উনি মন্ত্রী হয়ে এটাকে ম্যানেজ করেছে, প্রোটেক্ট করেছে, এবং যে সমস্ত ভাষায় ওনারা কথা বলছেন। তো এই যে গুমের রাজনীতি দিয়ে যে বিষয়টা এখন যেটা নারায়ণগঞ্জে দেখা যাচ্ছে, এটা কিন্তু হঠাৎ বিষয় না। বাংলাদেশে গুমের রাজনীতি শুরু হয় 30শে জানুয়ারি 1972 সনে জহির রায়হানের গুমের দিন থেকে। আপনার ক্রস ফায়ার রাজনীতি হয় 1975 সনে 2রা জানুয়ারি যেদিন সিরাজ শিকদারকে হত্যা করা হয়। বাংলাদেশে এই ভোট ডাকাতির নির্বাচন শুরু হয় 1973 সনে প্রথম বাংলাদেশে। বিরোধী দল আর গণতন্ত্রকে হত্যা করা হয় সর্বপ্রথম 1975 সনে 25শে জানুয়ারি 4র্থ সংশোধনী করে। এদের হাতেই তার বারবার বলা হচ্ছে কিন্তু 75-এর পর সংবিধানকে ভেঙে দিয়েছে, মৌলিক কাঠামো শেষ করে দিয়েছে, গণতন্ত্র। তো 75-এর আগে 4টা সংশোধনী হয়েছে। যদি ঠিক হয়ে থাকে তাহলে 75 বা 72 আর এখন হচ্ছে তা তো নয়, এটা তো সময় পরম্পরায় চলে আসছে। এখন যেটা হচ্ছে মাঝখানে যারা আসছে তারাও তো এগুলো এখন চালিয়েছে। যেটা হচ্ছে এখন কিছু হলেই আপনি এই যে গডফাদারকে আমরা দেখছি, গডফাদারকে দেখছি, কিন্তু পেছনে যে শাড়ি পরা গডফাদার রয়ে গেছে তাকে কিন্তু আমরা দেখছি না। এবং যখন একরামের হত্যার পর যখন একরামকে হত্যা করা ফেনীতে, সেই দিনই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যারা হত্যা করেছে তারা স্বাধীনতা বিরোধী শক্তি। পরবর্তী দেখা গেল সব আওয়ামী লীগ যুবলীগের ছেলেরা। তার মানে আওয়ামী লীগ যুবলীগ যারা করে তার স্বাধীনতা বিপক্ষে শক্তি, তার এটা প্রমাণিত প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী। হ্যালো দর্শক, কে আছেন ফোনে? হ্যালো।